এই মুহূর্তে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব এবং রায়ের বাজার বদ্ধভূমিতে আছেন শাতিলা শারমিন ও রাইদুল ইসলাম শুভ। সরাসরি প্রথমে যাচ্ছি সাকিবের কাছে। সাকিব, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখনো এই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে প্রচুর মানুষের ভিড় রয়েছে। এখনো পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা তাদের ব্যানার নিয়ে কিন্তু এখানে আসছেন এবং যারা এই 1971 সালের 14 ডিসেম্বর শহীদ হয়েছিলেন তাদেরকে কিন্তু শ্রদ্ধা অর্পণ করছেন এবং তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। এবং আমরা দেখছিলাম যে ঠিক সকালে যখন রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সম্মান জানানো শেষ হয়, তাদের শ্রদ্ধার্ঘ্য অর্পণের পরপরই আমরা দেখেছি যে সাধারণ মানুষের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে আমরা দেখেছি সেই সকাল 7টার পর থেকে এখনো পর্যন্ত মানুষের ভিড় কিন্তু কমছে না এবং এখনো পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, বিভিন্ন মানুষ ব্যক্তি উদ্যোগে পারিবারিকভাবে পরিবারকে নিয়ে, বিশেষ করে আমি দেখছিলাম যে অনেক যে বয়স্ক মানুষ, বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তারা একেবারে নবীন প্রজন্ম যারা রয়েছে কচি কাচাদেরকেও এখানে নিয়ে এসেছেন যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তারা জানতে পারে এবং এই যে 1971 সালের যে নেক্কারজনক ঘটনা ঘটেছিল, এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মতো ঘটনা, এই ঘটনাগুলো যেন নতুন প্রজন্ম তাদের স্মরণে রাখে এবং এই চেতনাগুলোকে তারা ভেতরে ধারণ করে। বিশেষ করে আমরা দেখেছি যে এই 24-এর গণঅভ্যুত্থানের যে চেতনা সেটিকে কিন্তু তরুণ প্রজন্ম সেই 1971 সালের চেতনার সঙ্গে মেলাচ্ছেন। তারা বলছেন যে আসলে সেই যে মুক্তিযুদ্ধের যে চেতনা এবং গণঅভ্যুত্থানের চেতনা কিন্তু আলাদা নয়। তারা বলছেন যে বৈষম্যহীন সাম্যের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ, অগ্রযাত্রার একটি বাংলাদেশ তারা গড়ে তুলবেন। এই যে ব্যাপারগুলোই কিন্তু আমরা তরুণদের মধ্যে দেখেছি এবং রাজনৈতিক নেতারাও কিন্তু এই কথাগুলো বলেছেন। এখানে আমরা দেখেছি যে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো এখানে আসছিল। এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু এখানে এসেছিলেন। তিনি কিন্তু এখানে এসে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন, আমরা দেখেছি। তো তিনি যে বক্তব্যটি দিয়েছেন, তিনি বলেছেন যে কোনো ষড়যন্ত্র নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না। নতুন বাংলাদেশ গড়ার যে অগ্রযাত্রা সেটি নির্বাচনের মধ্য দিয়ে অব্যাহত থাকবে। তবে তিনি কিন্তু একটি আশঙ্কার জায়গাও প্রকাশ করেছেন। তিনি বলছেন নতুন করে শত্রুরা হত্যাকাণ্ডে মেতে উঠেছে এবং যে সামনে হয়তো এই ধরনের আরো হত্যাকাণ্ডের চেষ্টা হতে পারে, এই ধরনের আশঙ্কাও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ করেছেন। এছাড়া যেমনটি বলছিলাম যে এখানে যে সব শ্রেণী পেশার মানুষ এসেছেন, সব সর্বস্তরের মানুষ এসেছেন, বিভিন্ন বয়সের মানুষ এসেছেন এবং যাদের সঙ্গে আমি কথা বলেছি সবার মুখেই কিন্তু আমি একই ধরনের কথা শুনেছি। সবাই বলছেন যে আসলে যে মুক্তিযুদ্ধ ছাড়া আসলে কোনোভাবেই বাংলাদেশকে চিন্তা করা যাবে না, বাংলাদেশকে গড়ন করা যাবে না। নতুন করে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তরুণরা দেখছে সেটিও কিন্তু অধরা রয়ে যাবে যদি আমরা মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে যাই। তো সে কারণেই কিন্তু সবাই বলছেন যে কোনোভাবেই কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা থেকে কোনোভাবেই সরে যাওয়া যাবে না। সে কারণে এই যে আমরা 1971 সালের এই 14 ডিসেম্বর আমরা দেখেছি যে একেবারে বিজয়ের দ্বার প্রান্তে, বিজয়ের আগ মুহূর্তে যে দেশের মেধাবী সন্তানদের, সূর্য সন্তানদের নিশ্চিহ্ন করে দেওয়ার যে নীল নকশা আঁকা হয়েছিল সেটি কিন্তু বাস্তবায়ন করেছে পাক হানাদার বাহিনী এবং এই জন্য কিন্তু তারা রীতিমতো দীর্ঘ তালিকা করেছিলেন। আমরা দেখেছি যে দেশের যত সূর্য সন্তান রয়েছেন, বিভিন্ন বিষয়িত পেশার যারা শিক্ষক, বুদ্ধিজীবী, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশলী সহ বিভিন্ন পেশার যারা সূর্য সন্তান রয়েছেন তাদেরকে কিন্তু তালিকা করে রীতিমতো তাদেরকে হত্যা করা হয়েছে এবং এই 14 ডিসেম্বরের পর আমরা দেখেছি যে এই মিরপুরের এই যে স্মৃতিসৌধ এবং রায়ের বাজার বৌদ্ধভূমি সহ বিভিন্ন জায়গায় এবং সারা দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল এবং বিভিন্ন জায়গায় কিন্তু আমরা এরকম বৌদ্ধভূমি পরবর্তীতে আবিষ্কার করতে পেরেছিলাম। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে সবশেষ। তো এই মুহূর্তে আমরা চলে যাব রায়ের বাজার বৌদ্ধভূমিতে। সেখানে আছেন আমাদের সহকর্মী শাতিলা এবং শুভ। তো আমরা সেখানে চলে যাব এখন। মোটামুটি 3 ঘন্টা হয়ে গেছে এখানে রায়ের বাজার বৌদ্ধভূমিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাধারণ মানুষের এবং রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর্বটি। এখন আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেও যে ভিড়টি ছিল সেই ভিড়টি একটু কমে এসেছে, কারণ এই ভিড়টি হচ্ছে কিছুক্ষণ পরপর আসলে অনেকগুলো প্রতিষ্ঠান যখন একসঙ্গে আসেন কিংবা কোনো রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা যখন ঢুকছেন তখন কিন্তু আসলে ভিড়টি বাড়ছে।
যাচ্ছে। তো এভাবে যখন চলছে তখন আসলে জানিয়ে রাখতে চাই যে এই কয়েক ঘন্টায় কি হলো। কয়েক ঘন্টায় আমরা দেখেছি মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এখানে এসেছিলেন এবং তিনি কথা বলেছিলেন গণমাধ্যমের সাথে, এসেছিলেন রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ। আমরা যদি উল্লেখ করি তাহলে বলতে পারি সজীব মাহমুদ ভূঁইয়া এসেছিলেন এবং তিনি কথা বলেছিলেন গণমাধ্যমের সাথে। জুনায়েদ সাকি এসেছিলেন, কথা বলেছিলেন গণমাধ্যমের সাথে। রুহিন হোসেন প্রিন্স এসেছিলেন, কথা বলেছিলেন গণমাধ্যমের সাথে। আমরা বিএনপির ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের এখানে আসতে দেখেছি শ্রদ্ধা নিবেদনের জন্য, কিন্তু এখনো পর্যন্ত শীর্ষ পর্যায়ের কোনো নেতাকে আসলে রায়ের বাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা আসতে দেখিনি। এছাড়া সামাজিক সাংস্কৃতিক সংগঠন বলতে উদীচী থেকে শুরু করে বেশ কিছু সাংস্কৃতিক সংগঠনকে আমরা দেখেছি সামাজিক সংগঠনকে দেখেছি, শিক্ষা প্রতিষ্ঠানকে, এবং বিভিন্ন বয়সী মানুষ কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন। এই জায়গায় যদি একটু আসি, শুভ, আপনি তো সকাল থেকে কাভার করছেন আমার সঙ্গে, আপনি যে পাশটিতে ছিলেন সেই পাশটির কথা যদি বলেন, আসলে শিশু কিশোরদের কেমন অংশগ্রহণ ছিল এবার? সাথে আপনি যেমনটা বলছেন যে সর্বস্তরের মানুষের তো অংশগ্রহণ ছিলই, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে শিশু কিশোরদের অংশগ্রহণ ছিল বেশ চোখে পড়ার মতো। কেননা বিভিন্ন স্কুলের বা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিন্তু এই রায়ের বাজার যে বধ্যভূমিটি রয়েছে স্মৃতিসৌধ, সেখানে কিন্তু এই পুষ্পার্পণ স্থাপন করতে আসেন এবং তার পাশাপাশি তারা শ্রদ্ধা জ্ঞাপন করেন। শিশুরা এই প্রজন্মকে যেই তারা বুদ্ধিজীবী ছিলেন তাদের যে চেতনা, তাদের যে রেখে যাওয়া স্বপ্ন, সেই বাস্তবায়ন করতে, তাদের সেই কাঙ্ক্ষিত আশায় পৌঁছাতে একটি শপথ গ্রহণ করতেছে যে এখান থেকে যেন নতুনভাবে নিজেকে তৈরি করতে পারে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর একটি কথা আমি জানিয়ে রাখতে চাই, আপনি যেমনটা বলছিলেন যে রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা বা ব্যক্তিত্ব যারা এসেছিলেন তারা যেমনটা বলছেন, যেমন যদি আমরা আসিফ মাহমুদ সজীব ভাইয়ের কথাই বলতে যাই, তিনি কিন্তু এসেছেন, তিনি এই চলমান দেশের রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে শ্রদ্ধা নিবেদন করে যে বুদ্ধিজীবীরা ছিলেন, তাদের যেই আশা, তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটি 54 বছরেও বাস্তবায়ন হয়নি বলে আসলে সেই কাঙ্ক্ষিত আশাতেও পৌঁছাতে পারেনি বলে তেমনটা বলছিলেন। আর সবচেয়ে এই গত দুদিন আগে কিন্তু ওসমান হাদির উপরে যে হামলার ঘটনায়, সেই ঘটনায় কিন্তু তিনি কথা বলেছেন। তিনি যেমনটা বলছেন যে 71-এর যেই অপশক্তি ছিল, সেই 71-এর অপশক্তি কিন্তু 24-এর এই অভ্যুত্থানের পর দেশকে নেতৃত্বহীন করতে আসলে একটি শক্তি কাজ করছে, যারা কিনা আরও অনেক এখানে যারা আছে রাজনৈতিক দলের নেতারা আছে বা নির্বাচনে অংশগ্রহণ করছে নিয়ে কথা বলেছেন। নির্বাচনের বিষয়টি বারবার এসেছে রাজনৈতিক যে নেতারা এসেছিলেন তাদের কথায়, এবং তারা যে সাম্প্রতিক যে সহিংসতা সেই কথাগুলোর প্রসঙ্গগুলো কিন্তু তুলেছিলেন। সেই বিষয়ে যাওয়ার আগে আমরা আসলে একটু দেশের বিভিন্ন প্রান্ত থেকে একটু দেখে আসি আসলে শহীদ বুদ্ধিজীবী দিবসের স্মৃতিসৌধগুলোতে আসলে কি ধরনের, কিরকম মানুষ হচ্ছেন, কিভাবে তারা আসলে এই শ্রদ্ধা পর্বটি সম্পন্ন করছেন। আমরা চলে যাচ্ছি রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মওদুদ রানা। শোষণ বঞ্চনা থেকে মুক্তির লড়াইয়ে বাঙালির যে বুদ্ধিবৃত্তিক মনস্তত্ত্ব, সেটি গঠনে ভূমিকা রেখে যারা অকাতরে প্রাণ দিয়েছিল, বাঙালির সেই সূর্য সন্তানদের আজ গভীরভাবে শ্রদ্ধা এবং ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে স্মরণ করছে রাজশাহীবাসী। আমরা যেটি দেখলাম সকাল 10টায় রাজশাহীর মহান যে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকটি রয়েছে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে, সেখানে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদেরকে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে সম্মান জানাচ্ছেন। সকাল 10টায় এই আনুষ্ঠানিকতা শুরু হয় এবং এখনো চলছে। এখানে সর্বপ্রথম রাজশাহীর পুলিশ কমিশনার এবং বিভাগীয় প্রশাসন তারা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করেছে। এরপর জেলা পুলিশ তাদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং এখন বিভিন্ন সরকারি দপ্তর, বেসরকারি অফিস এবং বেসরকারি যারা কর্মকর্তারা রয়েছেন তারা পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং এর বাইরে
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের যারা সদস্যরা রয়েছেন তারা আসছেন এবং পুষ্পস্তবক অর্পণ করছেন। এছাড়াও সাধারণ মানুষ তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারাও পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং আমরা যে এই দেখলাম যে শহীদ বুদ্ধিজীবী দিবসে কিন্তু বিপুল সংখ্যক মানুষ সকালেই এই স্মৃতিফলক চত্বরে হাজির হয় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে। এরপর 10টা থেকে পুষ্পস্তবক অর্পণ করা শুরু হয় এবং যারা এই জাতির বুদ্ধিভিত্তিক এবং মনস্তত্ত্ব গঠনে ভূমিকা রেখেছিল সেই সব বুদ্ধিজীবীদের তারা স্মরণ করছেন। এখানে যারা এসেছেন তারা যেটি বলছেন যে 1971 সালে মুক্তিযুদ্ধের শুরু থেকেই পাকিস্তানি হানাদার বাহিনী এবং এদেশীয় দোসররা বুদ্ধিজীবীদের হত্যা করতে থাকে এবং ঠিক যখন এই যুদ্ধের জয়ের কাছাকাছি ঠিক সে সময় এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের, সূর্য সন্তানদের পরিকল্পিতভাবে হত্যা করা হয় এবং সেটি জাতির জন্য একটি বড় ক্ষতির কারণ ছিল। তবে জাতি এখন ঘুরে দাঁড়াচ্ছে এবং সেই শোষণ বেঞ্ছনা থেকে মুক্তির যে পথ সেটি দেখতে পেয়েছে, সেটি আসলে এখানে যারা এসেছিলেন তারা বলছিলেন। এবং এই থেকে এই রাজশাহী থেকে এটি ছিল সবশেষ। রাজশাহী থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মওদুদ রানা এবং তার আগে রায়ের বাজার বদ্ধভূমি থেকে যুক্ত ছিলেন শাতিলা শারমিন এবং রায়দুল ইসলাম শুভ এবং তার আগে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ওয়ালিউল সাকি।